যে 47-এর সীমানাটা রবার দিয়ে মুছে ফেললে ভালো হতো। ফলে এরা আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো মনে করে। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী নেতা শফিউল আলম প্রধান মরহুম এই জন্যই কিন্তু আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন বাংলাদেশে। কখনো তিনি দিল্লি দাসত্ব, দিল্লি প্রভুত্বকে কোনোদিন বাংলাদেশে গ্রহণ করেননি। তার বিরুদ্ধে আজীবন তিনি উচ্চকণ্ঠ ছিলেন, প্রতিবাদী ছিলেন। সেই সংগঠন হচ্ছে জাগপা। আমি ধন্যবাদ জানাই যে আজকের দিনে তারা এই মূল্যবান আলোচনা সভায় জাতীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন। আমিও এখানে এসে দুটো কথা বলার সুযোগ পেলাম। ফলে আমরা মনে করি আগামী ডিসেম্বরে অর্থাৎ নির্বাচনী যে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা, 26 সালের ফেব্রুয়ারির সম্ভব নির্বাচনের যে টাইমলাইন ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের যে অভিযাত্রা, গণ আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে আমাদের এই হাজার হাজার কোটি কোটি মানুষের আত্মদানের সুফল যদি ফিরিয়ে আনতে হয়, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আমাদের সেই আশা আমাদের পূরণ করতে হবে। প্রোভাইডেড আমরা বলেছি বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নতুন সংস্কারের মধ্যে দিয়ে একটি নতুন রাষ্ট্র কাঠামো গঠন করা, যার ভিত্তিতে নতুন একটি রাষ্ট্র, নতুন একটি বাংলাদেশ তৈরি হবে। যে রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্র কাঠামোয় যারাই নির্বাচিত হয়ে যাবে তারা আর নতুন করে ফ্যাসিস্ট হবে না, নতুন করে হাসিনার পয়দা হবে না, এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে তৈরি করতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচিত হওয়ার পরে জাতির কাছে কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা রাষ্ট্র ব্যবস্থা এমন সংস্কার করব যে সংস্কার করার মধ্য দিয়ে জনগণের আশা প্রতিফলন হবে। ফলে এই সরকার যেমন জন আকাঙ্ক্ষার প্রতিফলন, আগামী নির্বাচনে তার প্রতিফলন করতে গেলে জুলাই সনদের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য কমিশনে 3 মাস ধরে চেষ্টা করে যেসব সাংবিধানিক রাজনৈতিক বিষয়ে একমত হয়েছেন আর মেজর কিছু পলিটিক্যাল ইস্যুতে এখনো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেখানে একটা ঐক্যমত্য তৈরি করে আমাদের সংবিধানকে, রাষ্ট্রকে, রাজনীতিকে, ইলেকট্রাল প্রসেসকে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, এন্টি করাপশন কমিশনকে সবকিছুকে এমনভাবে সাজানো দরকার যেখানে একটি সুশাসন, একটি দুর্নীতিমুক্ত প্রশাসন, একটি ইনসাফপূর্ণ বৈষম্যহীন একটা ন্যায্য মানুষের জন্য মানবিক বাংলাদেশ তৈরি হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের পথে কোন কোন রাজনৈতিক দল নিজেদেরকে খুব এত বড় মনে করেন, নির্বাচনের আগেই মনে হয় যেন তারা ক্ষমতায় চলে গেলেন, ক্ষমতার কাছাকাছি মনে করে তারা যা বলবেন তাই যেন হতে হবে। বাংলাদেশের প্রায় 31টি দল এই সংস্কারের কার্যক্রমে ঐক্যমত্য কমিশনের সহযোগিতা করছেন। 25-26টি দলের যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, বাকি গুরুত্বপূর্ণ কিছু মেজর জায়গায় কিছু কিছু দলের আপত্তির কারণে এই প্রচেষ্টা এখনো সফলতা দেখতে পাচ্ছে না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতি কমনলি কেউ হয়তো বলেছে আপার হাউসে, কেউ হয়তো বলেছে লোয়ার হাউসে, কমনলি প্রত্যেকটি ভোটের মূল্যায়ন, কালো টাকা, বেশি শক্তি, একটা রিচ পার্লামেন্ট, কোয়ালিটি পার্লামেন্ট করার প্রয়োজনে আমরা এই দেশে পিআর পদ্ধতির দাবি করেছি। পৃথিবীর 91টার বেশি দেশে পিআর পদ্ধতি চালু আছে, ঠিক আছে। অনেকে বলছেন পিআর পদ্ধতিতে কিছু প্রবলেম আছে, স্বতন্ত্র প্রার্থী কিভাবে হবে, সরকার ঝুলন্ত হবে। 6টা পদ্ধতি আছে পিআরের। আমরা যদি কমনলি একমত হয়ে যেতে পারি তাহলে এটাও আলোচনার ভিত্তিতে কিন্তু প্রয়োজনে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করে কোনো বিধি পরিবর্তন করে আমরা এই সব সমস্যার সমাধান করতে পারি। শর্ত তো আমাদেরকে একমত হতে হবে, কিন্তু আমরা যদি এত শক্ত হয়ে যাই তাহলে তো জাতীয় সংকট কিন্তু সমাধান হবে না। সেজন্য এখনো সময় আছে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে ঐক্যমত্য কমিশনের বৈঠকে কিছুটা নমনীয় হয়ে একটা সুরাহার পথে যাচ্ছে। যেসব বিষয়গুলো এখনো অসমাপ্ত, অনিষ্পন্ন, আগামী বৈঠকে আশা করি আমরা যদি একটু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এর নীতিতে আমরা নিজেরা নমনীয় হয়ে জাতির সামনে যদি আর কোনো মহা সংকট তৈরি হয়, এই নির্বাচনে যদি বাধাগ্রস্ত হয়, এরকম অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার কোনো দলীয় নয় তার অধীনে যদি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে জাতির সামনে কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা এসে